আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়াইছে, মিথ্যা মিথ্যাও লজ্জা পায় বিএনপির মিথ্যাচার দেখে। ঠিক গত সপ্তাহে বিএনপি ঘটা করে আয়নাঘর পরিদর্শন করলো, মিডিয়া সেটা ঘটা করে চটকদার শিরোনামে প্রকাশ করলো। এক প্রকার আওয়ামী লীগকে ধুয়ে দিল মিডিয়া। পাশাপাশি বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এই বেহায়ারা আওয়ামী লীগকে ধুয়ে দিল। আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল, কিন্তু কথিত আয়নাঘর নিয়ে গত 2 বছর ধরে যেই রকম একপাক্ষিক রাজনৈতিক নেরেটিভ দাঁড় করানো হয়েছিল, সেটা আজ ভেঙে পড়েছে। ভেঙে দিয়েছে বিএনপির বিশাল একজন হনু। শুরুতে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই গোপন নির্যাতন কেন্দ্র একমাত্র বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্টি করেছিল না? আর সেই জনপ্রিয় বয়ানের উপর ভর করে গামছা হাতে রাজাকার গোলাম আজমের পুত্র আমান আজমি কিংবা ব্যারিস্টার আরমানের মতো বদমাইশরা হঠাৎ করে নাজিল হয়, নাজিল হওয়ার মতো। ইউনুস, মনে আছে আপনাদের, একটি কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে বলেছিল এমন আয়নাঘর নাকি সারা দেশে 700-র বেশি আছে। যদিও পরবর্তীতে ইউনুস সরকার আর একটা দেখাতে পারে নাই। আয়নাঘরে যে চেয়ার দেখানো হয়েছিল, স্টিলের চেয়ারে বসিয়ে কাউকে ইলেকট্রিক শক দেওয়া যায় কিনা সেটা আপনারাই বিচার করেন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির চিফ প্রসিকিউটর, বিএনপির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের এক বক্তব্য সব হিসাব, সব সমীকরণ একেবারে বদলে দিয়েছে। সে বলেছে 1-11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। 1-11 সময় ডিজিএফআই এর আয়না ঘরে বন্দি রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। চিফ প্রসিকিউটরের এই বক্তব্য নিঃসন্দেহে প্রমাণ করে 1-11 সময় এই কথিত আয়না ঘরের অস্তিত্ব ছিল, না হলে নিশ্চয়ই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একথা বলতো না। যদি 1-11 সময় তারেক রহমানকে ডিজিএফআই এর আয়না ঘরে বন্দি করে রাখা হয়, সেক্ষেত্রে একটা বিষয় তো পরিষ্কার, ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই রাতারাতি এই আয়নাঘর মানে তথাকথিত বন্দিশালা তৈরি করতে পারে নাই। 2 বছরে নিশ্চয়ই আয়নাঘর হয় নাই, তারেক রহমানকেও বন্দি করে নাই। তার মানে এই দায়টা শেষ পর্যন্ত কার দিকে যায়? বিএনপির দিকে। 1-11 কত সালে হয়েছিল? 2007-8। 1-11 আগে ক্ষমতায় ছিল বিএনপি সরকার 2001 থেকে 2006 সাল। তার আগে ছিল আওয়ামী লীগ অর্থাৎ 1996 থেকে 2001। তার আগে ছিল আবার বিএনপি অর্থাৎ 1991 থেকে 1996। ভুল বললাম? ইতিহাস বদলাই দেবেন? বাংলাদেশের অনেক মানুষ এখনো মনে করে 90 দশকের রাজনৈতিক সরকারগুলোর যে সময়টা ছিল বাংলাদেশে তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। একটা শ্রেণী মনে করে 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে শুরু করে। 21 আগস্টের মতো গ্রেনেড হামলা, 63 জেলায় একযোগে বোমা হামলা, 10 ট্রাক অস্ত্র, জঙ্গিবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আদিবাসী পাহাড়িদের নির্যাতন, এইসব তো সেই সময়ের ঘটনা। নাকি এই ইতিহাসও বিএনপি বদলে দেবে? ঠিক তখন অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে অপারেশন ক্লিন হার্ট, এই অপারেশন ক্লিন হার্টের নামে বিনা বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করলো বিএনপি। করেছিল না? আওয়ামী লীগের 20,000 নেতাকর্মীকে হত্যা করেছিল এই বিএনপি। এরপর বিএনপি গঠন করলো র্যাব। উদ্দেশ্য ছিল জঙ্গিবাদ দমন, অর্থাৎ ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু ফলাফল হয়েছিল হিতে বিপরীত। মানবাধিকার লঙ্ঘন থেকে তখন দায় মুক্তি দেওয়া বিএনপির স্বভাবে পরিণত হয়েছিল। যেমনটা 1975 বঙ্গবন্ধু হত্যাকারীদের জিয়া দায় মুক্তি দিয়েছিল, একইভাবে বিএনপি 2001 থেকে 2006 র্যাবকে দায় মুক্তি দিয়েছিল এবং 2026 সালে ক্ষমতায় এসে জুলাই সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিয়েছে, পুলিশ হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়েছে। এটা বিএনপির চারিত্রিক স্বভাব। 1-11 সময় যদি আয়নাঘর থেকে থাকে, তবে কথিত এই আয়নাঘরের শুরু কি তবে অপারেশন ক্লিন হার্ট কিংবা র্যাব প্রতিষ্ঠার সমসাময়িক কাল থেকে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে চলে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আশা করছি এবার বলবে না আমার বক্তব্য বিকৃত করা হয়েছে, আমার বক্তব্য এআই দিয়ে বানানো হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম এই বক্তব্য প্রচার করেছে, সুতরাং মিথ্যা বলার কোনো সুযোগ নাই। দেখেন, বিভিন্ন বাহিনীর এই ধরনের গোপন জায়গা বরাবর ছিল।
সেখানে তারা দেশ বিরোধী কর্মকাণ্ডে যারা অংশ নেয়, যারা জঙ্গি, এদেরকে ধরে নিয়ে নিজেদের মতো জিজ্ঞাসাবাদ করে। এটা শুধুমাত্র বাংলাদেশে ছিল ব্যাপারটা এরকম না, এটা পৃথিবীর সব দেশেই সব বাহিনীর কাছেই আছে। এটাকে স্পেশালি আয়নাঘর বলার কোনো সুযোগ নাই। কিন্তু এইটাকে নিয়ে গত 2 বছর ধরে যে একপাক্ষিক রাজনীতি এবং ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেটা আমিনুল ইসলামের এই বক্তব্যের পর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এখন ভেঙে পড়তে শুরু করেছে বিএনপি জামায়াতের মিথ্যা ন্যারেটিভ। একের পর এক বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ভেঙে দিচ্ছে এই মিথ্যা ন্যারেটিভ গুলা। বাংলাদেশের মানুষ দেখছে এরা কত বড় বাটপার। মজার বিষয় হচ্ছে, আয়নাঘর নিয়ে যারা ন্যারেটিভ তৈরি করেছিল তাদের একজনও এই আমিনুল ইসলাম টাউট। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই ন্যারেটিভ দাঁড় করানোর পেছনের একজন কারিগর। সে আজ নিজের প্রয়োজনে, নিজের দলের প্রয়োজনে এই ন্যারেটিভ ভেঙে দিতে শুরু করেছে। চমৎকার না? আমরা তো প্রায় ওই ডিম থেরাপির গল্প শুনি না? তারা কি সত্যি ভাবেন এই ডিম থেরাপি বেডরুমে গিয়ে দেওয়া হয়? নির্দিষ্ট জায়গা আছে ভেবে যখন দাবি করেন, তখন কথিত এই আয়নাঘর নিয়ে এত একপাক্ষিক ন্যারেটিভ কেন? সে কারণেই বললাম, বিএনপির মিথ্যাচার দেখে মিথ্যাও আজ লজ্জিত। যাই হোক, আওয়ামী লীগ চলে যাবার পর গত 2 বছরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে, আমরা কি পেয়েছি? কোটা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলন বাংলাদেশে হলো, পরবর্তীতে সরকার পতনের দিকে গেল। সে আন্দোলনের পর বাংলাদেশে কোটার কোনো অস্তিত্ব নেই। মেধার ভিত্তিতে সব নিয়োগ হচ্ছে, কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নাই, দেশে কোথাও কোনো খুন লুটপাট মব নাই, দ্রব্যমূল্য একেবারে হাতের নাগালে। ইন্ডিয়ার সাথে শত শত গোলামের চুক্তি বাতিল করা হয়েছে। আমেরিকা সহ সব দেশের সাথে সমতার ভিত্তিতে চুক্তি হয়েছে। বিশ্বের সব বাঘা কোম্পানি বিনিয়োগ করতে আমাদের দেশে চলে আসছে। বিশ্বের সকল জ্ঞানীগুণীরা রিভার্স ড্রেইন প্রজেক্টের আওতায় এসে দেশে বিনামূল্যে শ্রম দিয়ে দেশের উন্নতি করছে। ইলিশের কেজি 400 টাকা, একটা পদ্মা সেতুর টাকা দিয়ে 4টা পদ্মা সেতু নির্মাণ করা হয়ে গেছে গত 2 বছরে। দুর্নীতি শূন্যের কোঠায় নেমে এসেছে। ঢাকা শহর বসবাসের নগরীর তালিকায় বিশ্বের শীর্ষ 10-এ চলে আসছে। দেশে নতুন শত শত গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হয়েছে। বেকারত্ব নেই বললেই চলে। বিভিন্ন কোম্পানির মালিকেরা চাকরি দেওয়ার জন্য যুবকদের দ্বারে ঘুরছে, কিন্তু যুবকরা নিচ্ছে না। পাসপোর্টের মান বিশ্বের শীর্ষ 10 মানে 10ম স্থানে চলে আসছে। 2 বছরেই 20টি পারমাণবিক বোমার মালিক হয়ে গেছে বাংলাদেশ। সবার জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি ফ্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোথাও কোনো লোডশেডিং নাই, জ্বালানির সংকট নাই। চুরি, ডাকাতি, ছিনতাই বাংলাদেশে নেই বললে চলে। এখন গণমাধ্যমের কর্মীরা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু লিখে ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে হয় না। বাক স্বাধীনতার বাম্পার ফলন বাংলাদেশে হচ্ছে। স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের গণমাধ্যমে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এরকম কিছু হচ্ছে বাংলাদেশে? হচ্ছে না। কিন্তু বিএনপি ঠিক এই বিষয়গুলো প্রচার করছে। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, বিএনপির জন্ম হয়েছে মিথ্যাচারের মধ্য দিয়ে সেনা ক্যান্টনমেন্টে, বিএনপির মৃত্যুও ঘটবে মিথ্যাচারের মধ্য দিয়ে এই সেনা ক্যান্টনমেন্টেই। আজকে বলে গেলাম, লিখে রাখবেন। পৃথিবীর ইতিহাসে সব থেকে নির্লজ্জ, সব থেকে বেহায়া যদি কোনো দল থেকে থাকে, যদি কোনো দলের নেতাকর্মী থেকে থাকে, সেটা বিএনপির নেতাকর্মী। সেই দলের নাম বিএনপি। এদের মিথ্যাচার দেখে মিথ্যাওয়াজ লজ্জিত। ধিক্কার জানাই বিএনপিকে, ধিক্কার। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার অধিকার বিএনপিকে কেউ দেয় নাই। বাংলাদেশের মানুষ বেশি দিন না, 2 মাস এভাবে চললে নেড়ে বাংলাদেশ ছাড়া করবে। হুমকি দামকি না, এটা ন্যাচারাল পানিশমেন্ট। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। ফরহাদ মজারের সাম্প্রতিক যে পডকাস্ট বেরিয়েছে, এখানে ফরহাদ মজারকে বোঝার আমাদের একটা সুযোগ তৈরি হয়েছিল। যে সাংবাদিক ইন্টারভিউটা নিচ্ছিলেন, অত্যন্ত দক্ষ সাংবাদিক, কিন্তু বারবার বাধা দেয়াতে ইন্টারভিউটা অতটা ইন্টারেস্টিং হয় নাই। আমার ইচ্ছা ছিল, আমি চাচ্ছিলাম যে ফরহাদ মজারের কথাগুলো আমরা শুনি। ফরহাদ মজারের চিন্তা ভাবনা অনেকটা বোঝা যায়, আমি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। আমাদের আসলে যে জায়গাটা এখন যাওয়া দরকার, ফরহাদ মজারের বোঝা এবং তার উন্মাদনা আর তো থামানোর দরকার নাই। দেশ যা ধ্বংস করে ফেলেছে, ভবিষ্যতে হয়তো ফরহাদ মজারকে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসতে পারে, তাহলে হয়তো ফরহাদ মজারের এমন কোনো বিপদ হবে যে তাকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু সেটা আমি তো মোটেও সমর্থন করি না কোনো ধরনের, এই ধরনের। কিন্তু যে একটা রাষ্ট্রের যেই ধরনের ক্ষতি ফরহাদ মজাররা করে ফেলেছে, যে রাষ্ট্রের
শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার সময়ের যে 100 টাকা এখন 40 টাকা হয়ে গেছে। আমরা শুধু এই টাকার মূল্যে যদি আমরা রাষ্ট্রটার ক্ষতি দেখি, সেটা কিন্তু অনেক ব্যাপক। যাই হোক, আমি আজকে যে জিনিসটা নিয়ে ফোকাস করব ফরহাদ মজারের, যে এই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে উনি যে কথাগুলো বলেছেন, সেটা দেখেন এখন বের হয়ে আসলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাইবার কি বলে যে জঙ্গিগুলোকে, আত্মঘাতী জঙ্গিগুলোকে নিজেরা নিয়ে সেফ হাউসে রাখতো। সেফ হাউসে নিয়ে রেখে ওইখানে তারা শেখ হাসিনা সরকারের মানে যাতে শেখ হাসিনা সরকারের পড়ে যায় সেই ব্যবস্থাটা করা। ফরহাদ মজারের কথা অনুযায়ী চুপ্পু, দিল্লি, ওয়াকার, এই 3 জন শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে। সে একটা ব্যাখ্যাও দিয়েছে ফরহাদ মজার যে শেখ হাসিনা পড়ে গেলে যাতে তারা রাষ্ট্রটাকে দখল করে যে পুরনো ব্যবস্থা সেটাকে তারা জীবিত রাখতে পারে। আমি যদি বুঝে থাকি ফরহাদ মজারের কথা, এইটাই সে বোঝাতে চেয়েছে। এইটির জায়গাও যাচ্ছি না, আজকে প্রথমত অপরাধটার ব্যাপারে যাই। অপরাধটা দেখেন, এটাকে কিন্তু যারা 24-এর জঙ্গি কোয়ালিশনে ক্ষমতায় এসেছে তাদের পক্ষে যেসব বুদ্ধিজীবী আছে, একমাত্র ফরহাদ মজার কিন্তু ভিন্ন কথা বলছেন। এই জন্য ফরহাদ মজারকে একটা সততার কৃতিত্ব দিতে হবে। বাকিরা কিন্তু বলছেন যে এইটা শেখ হাসিনার বিরুদ্ধে গণবিস্ফোরণ হয়েছে, শেখ হাসিনার সরকার পড়ে গেছে। গণবিস্ফোরণটাও আসলে হতো না। আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিনিসটা এখনো বুঝেছেন বলে আমরা বুঝতে পারছি না, সেটা হলো যে তার পতনটা হয়েছে তিনি যা রাষ্ট্রের মধ্যে করছিলেন, তিনি যে অর্থনৈতিক উন্নয়ন করছিলেন বা তিনি যে রাজনীতিটা করছিলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, সেটা তো পুরোপুরি উনি করতে পারছিলেন না, সেটাও আমরা বুঝি। কিন্তু তার ক্ষমতায় থাকা, শেখ হাসিনার ক্ষমতায় থাকা, শেখ হাসিনার রাষ্ট্রের উন্নয়ন করা, এইটার পক্ষে যে পাশাপাশি বাণী দিয়ে, কথা দিয়ে তার বৈধতা সমাজে তৈরি করা, সেটা যে প্রয়োজন আছে, এটা কিন্তু শেখ হাসিনার চিন্তায়ও নাই, আওয়ামী লীগের চিন্তায়ও নাই। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বড় ফেলিউর যে আওয়ামী লীগের লোকজনকে তিনি কখনো এমনভাবে দলটা গঠন করার চেষ্টা করেননি যে সেখানে অন্তত 5টা লোক চিন্তা করতে শিখবে এবং চিন্তাটা প্রকাশ করতে শিখবে। এই চিন্তা করতে শেখা এবং প্রকাশ করতে না পারা কিন্তু এই ভ্যাকুয়ামটা পুরোপুরি দখল করে নিয়েছে ফরহাদ মজাররা। এবং ফরহাদ মজার অবশ্য একটা ফ্যান্টাসির জায়গা থেকে সে দখল করেছে। অন্যরা মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, জঙ্গিবাদ দিয়ে দখল করেছে। মানুষ তো আসলে গিলতে চায়, চিন্তা গিলতে চায়। এটা যে ফরহাদ মজারের বিষয়টা আমরা জানলাম যে তারও পাঠচক্র আছে, ওইখানে এই নাহিদরা গিয়ে পাঠচক্র করেছে, যে মাহফুজরা গিয়ে পড়েছে। তরুণরা গিলতে চায়। এই যে শিবির কেন এত তরুণ পায়, মেধাবী তরুণ পায়, কারণ তারা তরুণ বয়সে যে গেলার অর্থাৎ জ্ঞান অর্জনের একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটা জামাত ইসলাম পূরণ করে, ফরহাদ মজার পূরণ করে, আওয়ামী লীগ কিন্তু পূরণ করে না। আওয়ামী লীগ করে কি, তার ছাত্রলীগকে এমন ভাবে তৈরি করেছে ওরা মোটামুটি এই চাঁদাবাজি বলুন বা অর্থ কামাইয়ের পথে চলে যায়, বা পার্টির যে বাণিজ্য করা, মানে একটা কমিটি দিলে, সরকারে থাকলে, মানে একটা দল সরকারে থাকলে সেখানে অনেক টাকা পয়সার সুযোগ হয়, সেখানে কমিটি করেও কিন্তু অনেক পয়সা অর্জন করা যায়। এই জায়গাটা যদি শেখ হাসিনা যদি এখনো যদি হাত না দেন, যে দিয়েছেন এটার কোনো, আসলে এখনই তো এটা দেওয়ার সময়, সেইটা না করলে আসলে আওয়ামী লীগ এরা যে পথে গেছে, ফরহাদ মজার যেভাবে মানে একটা তরুণের যে তার যে মগজটা খালি, সেখানে যে হার্ডওয়্যার করে দিচ্ছে তার সফটওয়্যারটা জামাত করে দিচ্ছে, সেখানে তো আওয়ামী লীগ তো পুরো ফিল্ডটা ছেড়ে রেখেছে। সে তো কোনোভাবেই সেই জায়গায় ইয়ে করছে না। শেখ হাসিনা যেটা ভেবেছিলেন, যেটা বুঝি যে তিনি যে এত কষ্ট করে রাষ্ট্রটার উন্নয়ন করছেন, মানুষ ওইটা দেখে তার প্রতি সহানুভূতিশীল হবে। কিন্তু কিভাবে হবে? তিনি তো একটা শত্রুপক্ষকে, তারা তো গিয়ে বলছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা দিল্লি দাসী, তারপরে শেখ হাসিনা কাফের, শেখ হাসিনা মুশরিক, শেখ হাসিনা হিন্দু, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এই যে কথাগুলো লাগাতার চলছিল, তার বিরুদ্ধে
সে কথাগুলোর উত্তর দিতে পারার মতো সক্ষম কোনো ব্যক্তি শেখ হাসিনা তৈরিও করেননি, উৎসাহ দেননি, এখনো তিনি দিচ্ছেন বলে মনে হয়। আর এগুলো তো সঠিক পথে দিতে হবে, না হলে তো ভুল পথে ফরহাদ মজার তৈরি হবে। যেমন আওয়ামী লীগের মধ্য থেকেও কিন্তু ফরহাদ মজার তৈরি হতে পারে। আপনারা দেখেছেন যে সম্প্রতি ফেসবুকে একটা ছেলেকে মোটামুটি আজম খান নামে আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের একজন সঠিক চিন্তাকারী, এবিএম সিরাজুল নামে একজন ভুল চিন্তাকারীকে মোটামুটি আপাতভাবে বন্ধনা ঠিক অন্তত মোকাবেলা করতে সক্ষম হয়েছে। যে ছেলেটা যে এবিএম, যে ওরও তো আমি এবিএম যে ছেলেটা, ও একটা মানসিক রোগী, কিন্তু আমি ওকেও না দোষ দেই না। এই যে ফরহাদ মজার কিন্তু আরেকটা মানসিক রোগী। এদের মানসিক রোগটা কি জানেন? এবিএম সিরাজ বা ফরহাদ মজার দুটোরই মানসিক রোগ হলো ফ্যান্টাসি। ওরা একটা স্বপ্ন বুনন করে, কিন্তু সেটা যুক্তির পথে বুনন করে না, সেটা ওরা বিভিন্ন কুযুক্তি এনে তাদের স্বপ্নটাকে অনেক বড় করে এবং তরুণদের এই স্বপ্নে অন্তর্ভুক্ত করে। কিন্তু দুটোই কিন্তু একসময় ধ্বংসের পথে চলে যাবে। যেমন ফরহাদ মজারের আর অসততা দেখেন, ফরহাদ মজারের অসততা কত, যে সে কত ঘাটে গেল তার ফ্যান্টাসি কায়েম করার জন্য। সে জামাতের কাছে গেছে, হেফাজতের কাছে গেছে, নাহিদ নামক সন্ত্রাসীদের কাছে, যারা মূলত জামাত, যেটা আবার ফরহাদ মজার এখনো মনে হয় বুঝতে পারছে না, বা বুঝলেও সে এটা গোপন করে রাখছে। কারণ এখন তো তার সে যা যা অন্যায় অপরাধ করে ফেলেছে সেটার বৈধতা হলো যে এই এনসিপির সন্ত্রাসীদের হাতে। যুক্তিশীল মানুষ তৈরি এটা অত্যন্ত কঠিন কাজ। মুসলমান সমাজে এটা কঠিনতম কাজ। এই কাজ যদি আওয়ামী লীগ মোটা দাগে এটাতে হাত না দেয়, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে নাই। এইটা হয়তো এখন যেটা আছে সামনে, এটা হলো যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, যেহেতু অর্থনৈতিকভাবে সন্ত্রাসীরা কোনোভাবে বা 2024-এর জঙ্গি উত্থানের যে তিন পক্ষ, জামাত, হেফাজত, ইউনুস এবং বিএনপি, তারা কেউ আসলে দেশের উন্নতি করতে পারবে না। শেখ হাসিনা কেন উন্নতি করতে পারেন? কারণ তিনি একটা সুনীতির পথে আছেন। এই সুনীতিটার পক্ষে তাকে বাণী তৈরি করতে হবে, তরুণ তৈরি করতে হবে, ছাত্রলীগ তৈরি করতে হবে। এই যে তার সুনীতিটাকে, যেটা আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলি, এইটা যাতে তারা মানুষকে বুঝিয়ে বলতে পারে, এটার পথে থাকলে এবং সেটা তাদেরকে ভালোভাবে আমরা প্রশিক্ষিত করলে, তারাও কিন্তু এই যে এখন যে পথে তারা বদনামটা কুড়ায়, যে অল্প বয়সে টাকা পয়সার দিকে চলে যায়, বা আওয়ামী লীগের যেসব নেতা এত অঢেল টাকা কামিয়েছেন অন্ধের মতো, এটা জানি না বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটা এটা সহযোগিতা করলে ভালো, না করলে কিন্তু এর বিকল্প পথটা শেখ হাসিনাকে খুঁজে বের করতে হবে। শেখ হাসিনা কেন করছে? কারণ আর কে করবেন? আর তো কেউ নাই। সেটা একটা জিনিস। আর 24-এর জঙ্গি আন্দোলনটা দেখেন, এটা যে পুরোপুরি একটা ষড়যন্ত্র, এবং বারবার আমি মনে করি যে ফরহাদ মজারকে এই জন্য ধন্যবাদ দেওয়া দরকার, যে এই আত্মঘাতী সন্ত্রাসীগুলাকে মার্কিন যুক্তরাষ্ট্র সেফ হোম পর্যন্ত দিয়েছিল যে শেখ হাসিনার পতন করতে হবে। কারণ শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে যেভাবে তারা কিনতে চায়, শেখ হাসিনা সেভাবে বিক্রি করতে রাজি ছিলেন না। বাংলাদেশের মানুষকে কিন্তু এখনো বোঝানো সম্ভব হচ্ছে না যে দেশটা বিক্রি একবারই হয়েছে, সেটা হলো ইউনুসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্য চুক্তির মাধ্যমে। এটা যদি বাংলাদেশের মানুষকে বোঝানো সম্ভব হয়, বাংলাদেশের মানুষ কিন্তু ইউনুস 24-এর জঙ্গি কোয়ালিশনের কিন্তু পতন ঘটাবে। এটা যে আমরা বুঝাতে পারছি না, কেন বুঝাতে পারছি না? আওয়ামী লীগকে এটা নিয়েও কিন্তু ভাবতে হবে, যে বোঝানোর জন্য তো আগে ভাই নিজে বুঝতে হবে বিষয়টা। ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নানান পথে আসে। আমি মনে করি যেটা সত্য কথা এখানে মনে করার, যুক্তির পথে আসতে হবে। যদি যুক্তিতে খুঁত থাকে, এই যে এবিএম সিরাজকে একদিনে আজম খান কিভাবে পরাভূত করলো, অন্তত এবিএম সিরাজের যে শত শত ফলোয়ার ছিল, এটা তো আজম খানের নাই। আজম খানের সাথে আছে সত্যিকারের চিন্তাশীল কিছু থাকতে পারে, আবার চিন্তাশীলতা তো আজম খানকে হয়তো হিংসাও করতে পারে, যে আজম খান ভালো লিখতে পারে, আমার সুনাম হচ্ছে না। এখানে তো হিংসাটা আসলে বড় হয়ে দাঁড়াচ্ছে। এবিএম সিরাজ কিন্তু মোটা, সে ছক্কা মারতেছে একটার পর একটা, কিন্তু তার তো চিন্তায় ত্রুটি আছে, সে তো মানসিক রোগী। চিন্তা ত্রুটিহীন লোককে কিন্তু আপনি এক বসাতে পরাজিত করতে পারবেন।
চব্বিশের জঙ্গি আন্দোলনের আরেকটা জিনিস যেটা বোঝা যায় যে সেখানে ফরহাদ মজার অনেকগুলো ত্রুটি ধরেছেন, যে আসলে এখানে তো শ্রমিক ছিল না, কৃষক ছিল না এই আন্দোলনে আসলে কিছুই ছিল না, থাকবে কিভাবে, কৃষক শ্রমিক ওইখানে যায়নি, এটা তো পুরোপুরি ষড়যন্ত্র ছিল, অর্থাৎ ষড়যন্ত্র এবং অভিনয়। আরেকটা জিনিস ছিল যেটা মানে যেটা পাবলিক ডোমেইনে আলোচনা করা আমাদের দেশে ডিফিকাল্ট, সেটা হলো যে এইখানে ওই যে ক্যাপটাগন যে মাদক ছিল, আমি জানি না ক্যাপটাগন মাদকের কথা অনেকে বলেন, এখন এটা কিন্তু সত্য প্রমাণ, মানে যুক্তিতে এটাই বোঝা যায় যে ক্যাপটাগন মাদক প্রচুর সেবন করা হয়েছিল, কিন্তু ক্যাপটাগন মাদক না থাকলেও কিন্তু যেটুকুন উত্তেজনা দরকার হয় সেটা কিন্তু ওই যে জঙ্গি উত্থানকালে যে মেয়েগুলাকে রাস্তায় নামানো হয়েছিল এইটা কিন্তু সেটা দিচ্ছিল। মেয়েগুলা কি দিচ্ছিল? মেয়েগুলা দিচ্ছিল একটা সফট আপনার মানে ছেলেগুলো উত্তেজিত হয় কখন, বডিটা, এটা যে পুরো পরিপূর্ণ একেবারে মানে যৌন সহবাসের আগের যে উত্তেজনা, তার আগেও কিন্তু উত্তেজনার অনেক আপনার পর্যায় আছে। এমন একটা পর্যায়ে উত্তেজনাটা দিচ্ছিল মেয়েগুলা, অর্থাৎ যে পুরুষের এই যে উদ্দীপনা আসে যে হরমোন থেকে, এই হরমোনগুলা যে পর্যায়ে রিলিজ হলে এই ছেলেগুলা রাস্তায় উন্মাদনাটা করতে পারবে, এই যে বুক পেতে দিয়ে পুলিশের সামনে গিয়ে আত্মহত্যা করে ফেলতে পারবে। একটা আত্মহত্যা করলে আবার 1 লক্ষ লোক কিন্তু সেখানে নেমে যাচ্ছে। এই জিনিসটা করেছে এই মেয়েগুলা, যে মেয়েগুলা রাস্তায় ছিল, অর্থাৎ মেয়েগুলোকে পুরোপুরি, এই শব্দটাই এখন ব্যবহার করা যায় যে পতিতা বলুন বা যৌন দাসী বলুন, বা এদেরকে যৌনতা সরবরাহ করার ওই পর্যায়ের যৌনতা, যেটা হলে সে ঠিক সহবাস করার জন্য মরিয়া হবে না, সে তার আগের পর্যায়ে সে উদ্দীপ্ত থাকতে পারবে। এই জিনিসটা তারা করেছে। এখন এটা কাকি কোন বুদ্ধিতে এসে জানি না, এই বাঁধন থেকে শুরু করে যতগুলা মেয়ে ওইখানে মানে এদের পক্ষে গেছে, ওদেরকে দেখে দেখে কিন্তু এই ছেলেগুলা এইভাবে উদ্দীপ্ত ছিল। এবং ইসলামিক জঙ্গি আন্দোলনে এটা কিন্তু সব জায়গায় দেখা যায়। দেখবেন যে আপনার বিশেষ করে এটা আইসিসের সময় দেখা গেছে। আইসিসের সময় এই আইসিস জঙ্গিদের জন্য সারা বিশ্ব থেকে মেয়ে গেছে, এমনকি বাঙালি জঙ্গিগুলা যেগুলো ইউকেতে গেছে সেখান থেকে অনেক মেয়ে গেছে, বাঙালি মেয়ে গেছে। এবং জঙ্গি হয়ে গেলে মেয়েদের কাছে একটা শ্রেণী বলা ঠিক না, মানে সেই জায়গা থেকে মেয়েদেরকে বের হয়ে আসতে হয়। কিন্তু যখন হাদির জনপ্রিয়তাটা দেখেন, হাদি কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিল মেয়েদের কাছে, অর্থাৎ ওরা নানান ধরনের সুবিধা পেয়েছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ক্রাইম ছিল। রাষ্ট্রের বিরুদ্ধে ক্রাইম ছিল, জঙ্গিদের উন্মাদনা, যারা নটনটি বিভিন্ন ধরনের অভিনেতা অভিনেত্রী ওইখানে গিয়েছে, সবাই কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে ক্রাইম বললে তো আসলে বুঝতে অসুবিধা, পুরো রাষ্ট্রের বিরুদ্ধে ক্রাইম করেছে। যেই ক্রাইমটার ফল হলো আজকে রাষ্ট্রের এই অধঃপতন। আর এইটা ঠেকানো বা এইটা আমরা এটাও দেখেছি যে জঙ্গি আন্দোলনটা চলাকালীন শেখ হাসিনা সরকারের মধ্যে কোনো আন্দোলনটা ঠেকানো, বারবার যে কাজটা করলে ঠেকানো, সেই কাজটা কিন্তু শেখ হাসিনা সরকার কোনো পর্যায়ে করতে পারেনি। না তিনি যাদেরকে আশেপাশে রেখেছিলেন তারা কিন্তু কোনোটাই করতে পারেনি। তিনি যে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ওইটাও পুরোপুরি জঙ্গিদের পক্ষে গেছে, কারণ সেই দিনও কিন্তু শেখ হাসিনার পক্ষে সুযোগ ছিল এই আন্দোলনটাকে সেখানে বন্ধ করে দেয়া, অথবা শেখ হাসিনা সরাসরি যদি জঙ্গিদের সাথে আলোচনা করতেন তাহলে এটা